हमारे लिए सुशासन का एक ही मंत्र है, सबका साथ, सबका विकास और सबका विश्वास। সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত। আজকে আমরা জানব গুড গভর্নেন্স বা সুশাসন কাকে বলে, সুশাসনের বৈশিষ্ট্য বা উপাদানগুলি কি কি, এবং এর পাশাপাশি আমরা জানব যে গভর্নমেন্ট এবং গভর্নেন্সের মধ্যে কি পার্থক্য রয়েছে তা সম্বন্ধে। চলো শুরু করা যাক। গুড গভর্নেন্স বা সুশাসন কাকে বলে তা জানার পূর্বে আমাদের জানতে হবে যে গভর্নেন্স বা শাসন কাকে বলে। গভর্নেন্স মিন্স দ্য প্রসেস অফ ডিসিশন মেকিং অ্যান্ড দ্য প্রসিডিওর বাই হুইচ সাচ ডিসিশন আর ইমপ্লিমেন্টেড অর নট ইমপ্লিমেন্টেড। অর্থাৎ শাসন বা প্রশাসন হলো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং পদ্ধতি যার সাহায্যে সিদ্ধান্ত রূপায়ণ করা হয় অথবা রূপায়িত হয় না। তাহলে শাসন বা প্রশাসন হলো সিদ্ধান্ত গ্রহণের একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার দ্বারা হয় কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বা কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে না। এই গভর্নেন্সের বেশ কয়েকটি টাইপ রয়েছে, যেমন গ্লোবাল গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স, ই গভর্নেন্স, লোকাল গভর্নেন্স, গুড গভর্নেন্স, ম্যাক্সিমাম গভর্নেন্স। আজকে আমাদের আলোচনা গুড গভর্নেন্স নিয়ে। এবার আমরা জানবো যে গুড গভর্নেন্স কি। তো প্রথমে আমরা দেখে নিই গুড গভর্নেন্সের উৎপত্তি কিভাবে হলো। গভর্নেন্স শব্দটি সর্বপ্রথম 1989-এ অর্থাৎ 1989 সালে বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদনে ব্যবহৃত হয়। এই প্রতিবেদনটির নাম ছিল সাব সাহারান আফ্রিকা ফ্রম ক্রাইসিস টু সাস্টেনেবল গ্রোথ। এখানে কি বলা হয়, আফ্রিকা মহাদেশের সাহারা সংলগ্ন অঞ্চলের সামগ্রিক অনগ্রসরতাকে বোঝাতে সেখানকার ব্যাড গভর্নেন্সকে দায়ী করা হয় এবং গুড গভর্নেন্সের কথা বলা হয়। পরবর্তীতে বিশ্ব ব্যাংক 1992-তে অর্থাৎ 1992 সালে গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট নামক রিপোর্টে সুশাসনের সংজ্ঞা প্রদান করেন এবং এই বিষয়টি ব্যাপক প্রচার পায়। এবার আমরা দেখে নেই যে গুড গভর্নেন্স কাকে বলে। ম্যাককর্নির মতে সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। অর্থাৎ ম্যাককর্নি বলছেন যে সুশাসন হলো রাষ্ট্রের সাথে সুশীল সমাজের অর্থাৎ স্টেটের সাথে সিভিল সোসাইটির একটি রিলেশন এবং সরকারের সাথে শাসিত জনগণের, গভর্নমেন্টের সাথে যে গভর্নমেন্টের পিপুল আছে, জনগণ আছে, তাদের এক সম্পর্ক এবং শাসকের সাথে শাসিতের অর্থাৎ জনগণ যে প্রতিনিধি পাঠায়, জনপ্রতিনিধি, তো সেই প্রতিনিধির সাথে জনগণের যে সম্পর্ক, তো শাসকের সাথে শাসিতের সম্পর্ক, এটাই হচ্ছে ম্যাককর্নির মতে গুড গভর্নেন্স। অর্থাৎ গুড গভর্নেন্স ইজ দ্য রিলেশনশিপ বিটুইন সিভিল সোসাইটি অ্যান্ড দ্য স্টেট, বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড গভর্নড অ্যান্ড দ্য রুল অ্যান্ড দ্য রুলড। তো এটাই হচ্ছে ম্যাককর্নির মতে গুড গভর্নেন্স। বিশ্ব ব্যাংকের মতে সুশাসন কি? বিশ্ব ব্যাংকের মতে সুশাসন হচ্ছে উন্নয়নের লক্ষ্যে এমন একটি প্রক্রিয়া অর্থাৎ উন্নয়নের জন্য এমন একটি প্রক্রিয়া যেখানে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়। অর্থাৎ উন্নয়নের লক্ষ্যে এটি এমন একটি প্রক্রিয়া যেখানে দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ, অর্থনৈতিক সম্পদ মানে ট্রেড, ইনভেস্টমেন্ট, প্রোডাকশন, কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, ট্যাক্সেশন ইত্যাদিকে বোঝায় এবং সামাজিক সম্পদ বলতে সোশ্যাল ইকুইটি, জাস্টিস, হিউম্যান রাইট ইত্যাদিকে বোঝায়। অর্থাৎ এই যে অর্থনৈতিক এবং সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য যে রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে তাকে গুড গভর্নেন্স বলা হয়। তাহলে আমরা এক কথায় কি বলতে পারি? এক কথায় বলতে পারি যে গুড গভর্নেন্স হলো যে শাসন ব্যবস্থায় আইনের শাসন, দায়িত্বশীলতা, জবাবদিহিতা, ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং জনগণের অংশগ্রহণ গণতান্ত্রিক উপায়ে সুনিশ্চিত হয়, তাকেই আমরা সুশাসন বলতে পারি। অর্থাৎ সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসন কাজ পরিচালনাই হচ্ছে সুশাসন। এবার আমরা জানবো সুশাসনের যে উপাদান বা বৈশিষ্ট্য বলতে পারি তা সম্পর্কে। সুশাসনের বিভিন্ন উপাদান পাওয়া যায় বা বৈশিষ্ট্য পাওয়া যায়। ওয়ার্ল্ড ব্যাংক সুশাসনের 8টি উপাদানের কথা বলেছেন। চলো দেখে নিই এই 8টি উপাদান কি কি। এই 8টি উপাদান হলো রুল অফ ল, ট্রান্সপারেন্সি, কনসাস ওরিয়েন্টেড, অ্যাকাউন্টেবিলিটি, এফেক্টিভনেস অ্যান্ড এফিসিয়েন্সি, ইকুইটি অ্যান্ড ইনক্লুসিভনেস, রেসপন্সিভনেস এবং পার্টিসিপেশন। গুড গভর্নেন্সের এই 8টি উপাদানের কথা বলেছেন বিশ্ব ব্যাংক। অন্যদিকে ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম গুড গভর্নেন্সের 9টি উপাদানের কথা বলেছে। 1. পার্টিসিপেশন, 2. ফেয়ারনেস, 3. ট্রান্সপারেন্সি, রেসপন্সিভনেস, কনসাস ওরিয়েন্টেশন, ইকুইটি, এফেক্টিভনেস, অ্যাকাউন্টেবিলিটি, স্ট্র্যাটেজিক ভিশন। এ সমস্ত গুড গভর্নেন্সের উপাদানগুলিকে মাথায় রেখে আমরা গুড গভর্নেন্সের কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে আলোচনা করতে পারি। 1. অংশগ্রহণ। অংশগ্রহণ বলতে ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, ধনী, গরিব নির্বিশেষে শাসন ব্যবস্থায় সকলের সমান অংশগ্রহণকে বোঝায়। জনগণের এই অংশগ্রহণ প্রত্যক্ষ হতে পারে আবার পরোক্ষ হতে পারে, তবে আমরা বর্তমানকালে দেখি গণতান্ত্রিক বিশ্বে জনগণ কিন্তু পরোক্ষভাবেই অংশগ্রহণ করেন শাসন কার্যে। তারা বিভিন্ন দল, স্বার্থগোষ্ঠী, সংগঠন, নির্বাচিত প্রতিনিধি ইত্যাদির মাধ্যমে এই সুযোগ লাভ করে থাকে।
দ্বিতীয় বৈশিষ্ট্য আইনের অনুশাসন। আইনের অনুশাসন ছাড়া সুশাসন কিন্তু প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আইনের অনুশাসন বলতে আইনকে প্রাধান্য দিয়ে আইন অনুযায়ী সবাইকে সমানভাবে শাসন করার কথা বলা হয়। 3 নম্বর হচ্ছে স্বচ্ছতা। স্বচ্ছতা সুশাসনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্বচ্ছতার অর্থ কি? পরিষ্কার, স্পষ্ট, গোপনীয়তা না থাকা। শাসন ব্যবস্থায় আইন কানুন নীতি বা সিদ্ধান্ত যদি স্পষ্ট, পরিষ্কার বা স্বচ্ছ হয়, যদি এর একাধিক অর্থ বা ব্যাখ্যা করার সুযোগ না থাকে, তাহলে আমরা বলতে পারি প্রশাসনের স্বচ্ছতা রয়েছে। তবে স্বচ্ছতার জন্য কিন্তু চাই দায়িত্বশীলতা এবং দুর্নীতি দূর বা প্রতিরোধ করা। 4 নম্বর বৈশিষ্ট্য জবাবদিহিতা। সুশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু জবাবদিহিতা। সরকার তার কর্ম সম্পর্কে জনগণের কাছে ব্যাখ্যা প্রদান করবে বা কর্মের পেছনে থাকা কারণ বলে দেবে, তবেই না জবাবদিহিতা থাকবে। এই জবাবদিহিতা স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি রোধ করে, এতে আমলাতান্ত্রিক জটিলতাও কমে এবং জনকল্যাণ নিশ্চিত হয়। অর্থাৎ জবাবদিহিতা বলতে সরকার কোনো অ্যাকশন কেন নিলেন বা কোথায় কত টাকা ব্যয় হলো তা ক্লিয়ারলি তিনি জানিয়ে দেবেন, তবে সরকারের জবাবদিহিতা থাকবে। নেক্সট, দায়িত্বশীলতা। সরকার ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি দায়িত্বশীলতা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সরকার দায়িত্বশীল হবে, তিনি একটি নির্ধারিত সময়ের মধ্যে এবং স্বচ্ছভাবে তার পরিষেবা তিনি দেবেন। তো এটা হচ্ছে দায়িত্বশীলতা। দক্ষতা, এর অর্থ হলো রাষ্ট্রীয় সম্পদের সুষম ব্যবহারের মাধ্যমে বা সঠিক ব্যবহারের মাধ্যমে পারফেক্টিবিলিটির মধ্য দিয়ে জনগণের চাহিদা পূরণ করা। অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদ সুষমভাবে ব্যবহার করা, যাতে তার দ্বারা জনগণের চাহিদা পূরণ করা সম্ভব হয়। নেক্সট, সার্বিক কল্যাণ সাধন। সুশাসনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জনসমাজের সার্বিক কল্যাণ নিশ্চিত করা। আর এই কল্যাণ তখনই কিন্তু নিশ্চিত হবে যখন জনগণের মধ্যে বিশ্বাস আসবে যে তারা সমাজের মূল অংশ থেকে বা মূল ধারা থেকে বিচ্ছিন্ন নয়, বরং তারাই সমাজের মূল। এজন্য কি দরকার? এজন্য সমাজের সবার জন্য, বিশেষত যারা সমাজের সবচেয়ে অসহায়, তাদের অবস্থার উন্নতি সাধন করা দরকার। ঐক্যমত। সমাজে বিভিন্ন ধরনের মানুষ থাকে, তাদের মতামত ভিন্ন ভিন্ন হয়। দেশের বৃহত্তর স্বার্থে এসব মতাদর্শিক মানুষদের মধ্যে ঐক্য প্রয়োজন। সামাজিক ঐক্য বজায় রাখা সুশাসনের বৈশিষ্ট্য। এছাড়া সুশাসনের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বিচার বিভাগের স্বাধীনতা, সরকারের বৈধতা, জনসন্তুষ্টি ইত্যাদি। এবার আমরা জানবো যে গভর্নমেন্ট অর্থাৎ সরকার এবং গভর্নেন্স অর্থাৎ শাসন, এর মধ্যে কি পার্থক্য রয়েছে। তো গভর্নমেন্ট ইজ এ গ্রুপ অফ পিপল হু রুল অর রান দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ এ কান্ট্রি। অর্থাৎ গভর্নমেন্ট বা সরকার হলো বিভিন্ন মানুষের এক গোষ্ঠী বা অনেক মানুষের এক গোষ্ঠী, যারা আইন তৈরি করেন এবং দেশকে পরিচালনা করেন। অন্যভাবে বলতে পারি যে গভর্নমেন্ট ইজ দ্য বডি অফ রিপ্রেজেন্টেটিভস দ্যাট গভর্নস অ্যান্ড কন্ট্রোল দ্য স্টেট অ্যাট দ্য গিভেন টাইম। অর্থাৎ সরকার আমরা কাকে বলবো? সরকার হচ্ছে প্রতিনিধিদের এক সমষ্টি, যারা নির্দিষ্ট সময়ের জন্য শাসন করেন এবং জনগণকে পরিচালনা করেন। তো গভর্নমেন্ট ইজ দ্য মিডিয়াম থ্রু হুইচ দ্য পাওয়ার অফ দ্য স্টেট ইজ এমপ্লয়েড। গভর্নেন্স বা শাসন কাকে বলে? গভর্নমেন্ট যে নীতি তৈরি করে বা যে পলিসি বা রুলস তৈরি করে তা বাস্তবায়ন করে হচ্ছে গভর্নেন্স। অর্থাৎ গভর্নমেন্ট হচ্ছে স্ট্রাকচার এবং গভর্নেন্স হচ্ছে প্রসেস। সরকার কোনো একটা সিদ্ধান্ত নিলেন যে এখান থেকে এখানে মেট্রো হবে বা এখান থেকে এই পর্যন্ত একটা রাস্তা হবে, সেটা হচ্ছে গভর্নমেন্টের কাজ। কিন্তু সেটা বাস্তবায়ন কে করবে? গভর্নেন্স করবেন। তো গভর্নমেন্ট যা বলে বা যে আইন বা সিদ্ধান্ত গ্রহণ করে তা বাস্তবায়নের দায়িত্বে থাকে গভর্নেন্স। তো এটি হচ্ছে গভর্নমেন্ট এবং গভর্নেন্সের মধ্যে পার্থক্য। এখন আমরা জানবো গুড গভর্নেন্স ইনিশিয়েটিভ ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারত সরকার গুড গভর্নেন্সের জন্য কি ইনিশিয়েটিভ নিয়েছে, কি পদক্ষেপ গ্রহণ করেছে। একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। অর্থাৎ ভারতের জনগণ ভারত সরকারের থেকে তথ্য জানার অধিকার পায়। ই গভর্নেন্স, যেখানে ইলেকটিভ গভর্নেন্সের সুবিধা ভারতীয় জনগণ নিতে পারে, অর্থাৎ ঘরে বসেই সরকারি নানান সুবিধা জনগণ নিতে পারবে। 73 এবং 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যা জনগণের অংশগ্রহণ পঞ্চায়েত লেভেল এবং পৌরসভায় নিশ্চিত করে। এবং সোশ্যাল অডিট, সিটিজেন চার্টার, প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম ইত্যাদি বিষয়গুলো হলো ভারত দ্বারা এক ইনিশিয়েটিভ গুড গভর্নেন্সের দিকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।